কখন লাগবে? যখন আমি নিজে আসলে বেটার হতে, বেটার বলতে আমরা বুঝাচ্ছি কি দুইটা জিনিস। একটা হচ্ছে যে এজ এ পার্সন আই এম বিকামিং বেটার, আর একটা হচ্ছে যে আমি কিভাবে আমার দক্ষতাটাকে আগাতে পারি, যেটা আমার একটা ইকোনমিক ভ্যালু ক্রিয়েট করবে। কারণ আজকে যদি আমি মার্কেট থেকে একটা ভ্যালু ক্রিয়েট না করতে পারি, তাহলে কিন্তু এটা আসলে কোনো লাইক, ও আমার কথা শোনা যাচ্ছে না বলছে একজন। আমি কি তার এন্ডে সমস্যা কিনা, বাকিরা কি শুনতে পাচ্ছেন? স্যার জি ভাই, কি শোনা আচ্ছা, যাচ্ছে? তাহলে যিনি বলছেন আমার মনে হয় আপনার এন্ডে প্লিজ একটু দেখবেন। ওকে, অনেক ধন্যবাদ। তাহলে আমি একটু আমার স্লাইডটা শুরু করি। screen। আমার স্লাইডটা কি দেখা যাচ্ছে? জি স্যার। ওকে। আচ্ছা, অনেক সময় যেটা হয়, আমি গুগল মিটে দেখা যায় অনেক সময় স্লাইড মুভ করে না। আমার এই যে সেকেন্ড স্লাইডটা কি দেখা যাচ্ছে, আমার সম্বন্ধে একটা স্লাইড? জি স্যার। ওকে, দেখা যাচ্ছে না? ওকে। ওকে, অনেক ধন্যবাদ। আহ এটা মোটামুটি আমার একটা শর্ট সিভি বলা যায়। আপনারা দেখতে পারবেন যে লেফট হ্যান্ড সাইডে আমি দিয়েছি কাইন্ড অফ হচ্ছে আমার ব্যালেন্স শিট, মানে আমি কি কি ডিগ্রি বা আমার কি কি অ্যাচিভমেন্ট বলতে পারবো। সো এখানে আমার 3টা বড় ডিগ্রি লাইফে আমি করতে পেরেছি। আই ওয়াজ লাকি এনাফ, আলহামদুলিল্লাহ। বুয়েট থেকে কম্পিউটার সায়েন্সে পাশ করেছি। এরপরে আমি এমবিএ করতে পেরেছি এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি থাইল্যান্ড থেকে, এটা এশিয়ার খুবই বিখ্যাত একটা ইউনিভার্সিটি। এরপরে আমি আবার ফ্রান্সের পৃথিবীর প্রথম বিজনেস স্কুল, যেখান থেকে ফিনান্সে আমি মাস্টার্স করেছি, যেটা এখন ফাইন্যান্সিয়াল টাইমসে ওয়ার্ল্ডের নাম্বার 1। আর এছাড়া আমার পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করা আছে, ইমোশনাল ইন্টেলিজেন্সের উপর আমার সার্টিফিকেশন করা আছে, অনলাইনের, যদিও এটা ইউএস এর অনলাইন, এটা অবশ্যই মানে। আর রিসেন্টলি আমি আইএফসি টিওটি করেছি, ট্রেনার অফ ট্রেন অফ দ্য ট্রেনার্স, যেটা কাজী এম আহমেদ, বাংলাদেশের লিডিং একজন ট্রেনার এবং ফ্যাসিলিটেটর এবং আমার ম্যানেজিং পার্টনার। আর দিস আর অ্যাকচুয়ালি সাম অফ মাই রোলস আই হ্যাড প্লেড ওভার দ্য পিরিয়ড অফ টাইম। 21 বছরের উপরে আমার ক্যারিয়ার। শিক্ষকতা করেছি 10 বছর প্লাস, আমি ট্রেনিং মার্কেটের সাথেও আছি। টপ ম্যানেজমেন্টে আমার কাজ করার সুযোগ হয়েছে 10 বছর ধরে প্রায়। সিলেকশন বোর্ডে আমি ছিলাম কানাডিয়ান ভার্সিটিতে, সব ধরনের সিলেকশন আমি আই ওয়াজ এ পার্ট অন অফ দ্য মেম্বার্স, যেখান থেকে আই গট দ্য অপরচুনিটি টু অ্যাকচুয়ালি লার্ন ফ্রম দ্য সিনিয়র্স, যে সিনিয়র্স একটা এমপ্লয়ের মধ্যে কি চায়। আর কর্পোরেটের আমার এক্সপিরিয়েন্স হয়েছে, আমি ট্রেনিং করিয়েছি এবং কর্পোরেটদের সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক। প্লাস আমি মোট 7টা থেকে 10টার মতো ইউনিভার্সিটিতে কাজ করেছি ফুল টাইম, যেটা আমাকে অপরচুনিটি দিয়েছে টু মিট উইথ অর ইন্টারাক্ট উইথ পিপল কামিং ফ্রম ভেরি ডিভার্সিফাইড ব্যাকগ্রাউন্ডস, যেটা হয়তো বা আমার একটা, আমি বলবো যে প্লাস পয়েন্ট বলা যেতে পারে। First, আমরা যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করি, অল অফ ইউ ইউ ক্যান পুট ইন দ্য কমেন্ট অলসো। পটেটো যদি চিন্তা করি, পটেটো নর্মালি কি থাকে, শক্ত থাকে। বয়লিং ওয়াটার এটাকে কি করে ফেলে, এই আলুটাকে নরম করে ফেলে। স্যার আই নো দিস স্টোরি স্যার। ও, থ্যাংকস এ লট। ইয়া, গ্রেট গ্রেট। ঠিক আছে, তাহলে তোমার জন্য আবার রিপিট হচ্ছে। ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট পারসন বিকজ, তবে মজার কথা বলি যে এই স্টোরিটা বাংলাদেশে
ফর দ্য ফার্স্ট টাইম আমি প্রেজেন্ট করি বছর দুয়েক আগে, পরে দেখি বাংলাদেশে এখন এটা প্রচুর জায়গায় মানুষ দেখাচ্ছে এবং তারা কোথায় কোথায় রেগে যায়, ইরিটেটেড হয়, ডিপ্রেশনে চলে যায়। আমাদের কিছু স্টুডেন্ট যাদের মধ্যে আরো বেশি আপনার জানার আগ্রহ, যারা বেশি রেবেলিয়াস, তারা দেখা যায় ডিনে পরিণত হয়। বাট ওই বাবা বললেন যে আসলে তোমাকে এই দুইটার কোনোটাই কিন্তু বেস্ট অপশন না। বেস্ট অপশন হচ্ছে কফির মতো হওয়া। কফি কি কাজটা করেছে? কফি এই বয়লিং ওয়াটার, এই প্রেশারাইজ সিচুয়েশনটার মধ্যে যে এটাকে আরো বেটার করে ফেলেছে, ইট মেক্স ইট টেস্টি টু ড্রিঙ্ক। তো আসলে আমরা হিউম্যান বিং যারা, আমাদের লাইফে এরকম সিচুয়েশন আসবে, সিচুয়েশন উইল টেস্ট আওয়ার রেজিলিয়েন্স। এখন আমরা দোষ দিই সিচুয়েশনটাকে, কিন্তু আমরা আসলে দোষ দিতে পারবো না। কেন? বিকজ যদি দোষ গরম পানিকেই দিতে হয়, তাহলে তো তিনটাই একই রকম হইতো, একই রকম তো হয় নাই। তো আমাদেরকে আসলে কফির মতো হতে হবে। আজকের সেশনের আমাদের মূল কাজটা এটাই, যে আমরা চেষ্টা করব যে ইমোশনাল ইন্টেলিজেন্স স্কিলটা শিখে কিভাবে বিভিন্ন সিচুয়েশনে নিজেকে ম্যানেজ করে, আমার ইমোশনটাকে ম্যানেজ করে আমি আমার বেস্ট যে অ্যাকশনটা সেটা শো করতে পারি। যদি শো করতে না পারি, তাহলে আসলে এই ধরনের সিচুয়েশনে পড়ে যাব। এবং বলা হয় যে অনেক সময় আমরা আমাদের 1 সেকেন্ডে আমাদের সারা জীবনের অ্যাচিভমেন্টটাকে নষ্ট করে ফেলি। বিকজ when you fail to manage our emotion, প্রচুর মানুষের ক্ষেত্রে এটা হয়। এবং আজকে আমরা হয়তো এটা কাউন্ট করছি না, বাট খেয়াল করে দেখবেন যে যারা ক্যারিয়ারে উপরে উঠতে পারছে না, খুব সম্ভবত তারা কোনো না কোনো সময় মেজাজ হারিয়েছে পাবলিক প্লেসে বা পাবলিক ইন্টারাকশনে। তাদেরকে সে ম্যানেজ করতে পারে না, তার ইমোশন ম্যানেজ করতে পারেনি। ইমোশন ম্যানেজ করতে না পারলে সে তার বিহেভিয়ারটাকে ম্যানেজ করতে পারবে না। ভেরি সিম্পল। কিন্তু আমরা বলছি যে ইন টুডেস ওয়ার্ক প্লেস স্পেশালি, এবং শুধু ওয়ার্ক প্লেস না, আমরা যখন টিম নিয়ে কাজ করবো, আপনারা লিডারশিপ শিখছেন, তো বিভিন্ন সিচুয়েশন আপনাকে কি করতে হবে? আপনার ভিতরটার দিকে তাকাতে হবে যে হোয়াট ওয়েন্ট ইনসাইড মি that actually didn't help me to manage the situation in the proper manner. আমরা সিচুয়েশনকে দোষ দিই, বাট না, প্রবলেমটা আমাদের ভিতরে। আমরা আমাদের নিজেদেরকে আসলে ম্যানেজ করতে পারছি না। সো দ্যাট টেক্স আস টু দিস অ্যাকচুয়ালি থিওরি। ইমোশনাল ইন্টেলিজেন্সের লেভেল 3টা আছে। সারা পৃথিবীতে যত মানুষ আছে, এখন তো প্রায় 800 কোটির মতো হবে, এই 800 কোটির মতো মানুষকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। 3 ভাগে ভাগ করতে পারি। সবাই দেখতে পাচ্ছেন মনে হয়। সবচেয়ে নিচেরটা কি দেখা যাচ্ছে? কেউ একজন কি পড়বেন নাকি? ইমোশনস কি? আমার ওয়ার্ক ইউজ এগেইনস্ট ইউ। তারপর আজকে আপনি খেয়াল করে দেখেন, আজকে মনে করেন আজকে আমার একটা সিনিয়র আমাকে বলছে, আচ্ছা রনি, তুমি কি এই কাজটা করতে পারবে? আমি বুঝতেছি এটা আমার কোন একটা কারণে আই এম নট ফিলিং কমফোর্টেবল, বাট আমি যদি বলি, আমি যদি আমার ইমোশনটা শো করে ফেলি, বডি ল্যাঙ্গুয়েজ, আমার বড় ভাই যে লিডার, যে আমাকে অনেক বেশি সুযোগ দেয়, সে দেখলো যে না, রনি তো এটাকে পজিটিভলি নিল না বা নিতে পারে নাই, তখন কিন্তু আমার সম্বন্ধে একটা নেগেটিভ ধারণা হয়ে যাবে। ক্লাসরুমে একই কথা হচ্ছে, ওয়ার্ক প্লেসে একই রকম হচ্ছে, রিলেশনশিপে একই রকম হচ্ছে। অনেক সময় আমরা কাজটা করি ঠিকই, কিন্তু আসলে আমার ইমোশনটা
আমার এগেইনস্ট আমি ব্যবহার করতে দিই। 2 নাম্বার হচ্ছে আমি আমার ইমোশনটাকে এটা আমার এনিবডি ইজ আস্কিং কোয়েশ্চেন? আই ডোন্ট নো। ওকে, আমাদের সেকেন্ডটা হচ্ছে আমরা ইমোশনটা আমাদের এগেইনস্টে কাজে লাগাতে দিব না। দুই নম্বরটা হচ্ছে আমরা আমাদের ইমোশনটা কাজে লাগাতে দিব না। সো এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে হয়তো ওই যে আমাকে আমার সিনিয়র ভাই বললো যে রনি এই কাজটা পারবা, আমি আহ ভিতরে ভিতরে বুঝতেছি যে এটা আমার জন্য ঠিক হবে না, কিন্তু আমি বুঝতে দিলাম না। এটা আমরা বলছি সেকেন্ড লেভেল। এখন সেকেন্ড লেভেলে যাদের ইমোশন ইন্টেলিজেন্স থাকে তারা লাইফে কিছু দূর হয়তো বা যায়, বাট খুব বেশি উপরে উঠতে পারবে না। মানে দে ক্যান নট কনসিডার দেমসেলফ অ্যাজ এ গ্রেট লিডার, দে আর মিডিওকার লিডার। তবে সবচাইতে যে হাইস্ট লেভেলের ইমোশনাল ইন্টেলিজেন্স সেটা হচ্ছে ইমোশন লাইক আই উইল লেট দ্য ইমোশন ওয়ার্ক ইন ফেভার অফ মি। হোয়াট ইজ দ্য এক্সাম্পল? ওই একই এক্সাম্পল, লিডার আমাকে বলছে রনি তুমি কি এটা পারবা কিনা, আমি তখন পজিটিভ বলছি ইয়েস ভাইয়া, হ্যাঁ অবশ্যই পারবো, বাট ক্যান ইউ টেল মি দ্য ডিটেইলস? আচ্ছা ওকে, আচ্ছা তখন বলো যে হ্যাঁ আচ্ছা আমি তো ভাইয়া ওইখানে থাকবো, এটা আমার জন্য একটু ডিফিকাল্ট হবে, বাট আই ক্যান ম্যানেজ, বাট ভাইয়া এটা কি আরো কিছু করা যায় কিনা? সো তার মানে কি হচ্ছে ইউ সি, পরে দেখা গেছে যে হয়তো বা আমাকে কাজটা করতেই হচ্ছে না, আই ক্যান অ্যাসাইন টু সামবডি এলস, বাট আমি প্রথম যে মুহূর্তটা, প্রথম মাইক্রো সেকেন্ড, ন্যানো সেকেন্ডে আমি কিন্তু এটা পজিটিভলি নিজেকে প্রেজেন্ট করলাম। আমি আমার ওয়ার্ক প্লেসে 21 বছর কাজ করে দেখেছি প্রচুর মানুষ আছে যারা প্রথমে ডিফেন্সিভ হয়ে যায়, তাদের ইমোশনটা তাদের এগেনস্টে ব্যবহৃত হয়। এই জন্য অনেকে অনেক ভালো কাজ করার পরেও তার সিনিয়র তাকে পছন্দ করছে না, কারণ চিন্তা করতেছে ও তো প্রথমে নেগেটিভ শো করছিল। তো আমাদের যে ইমোশনাল ইন্টেলিজেন্স আছে, নাও অল অফ ইউ ক্যান রাইট ডাউন গোয়িং ব্যাক হোম, যাচ্ছে আমরা প্রেশারাইজ সিচুয়েশনে আমি কিভাবে জিনিসটাকে রেসপন্স করি, আমি কি নেগেটিভলি রেসপন্স করি কিনা, বা আমি ভিতরে ভিতরে খারাপ লাগছে বুঝতে দিই না, নাকি আমি ভিতরেও পজিটিভলি নিই and try to find out, try to look at the way out. তো এটা হচ্ছে আমার হাইয়েস্ট লেভেলের ইমোশনাল ইন্টেলিজেন্স। এখন কোশ্চেনটা হচ্ছে এই ইমোশনাল ইন্টেলিজেন্সটা আমরা আসলে কি, আমার ইমোশনাল ইন্টেলিজেন্স এই ইমোশনটা ম্যানেজ করা কি আমি শিখবো কিনা, মানে আমার ইমোশনটা আমি ম্যানেজ করবো কিনা? Before you give me the answer yes or no, I want to give you a very interesting analogy. আজকে আপনি এই যে আপনারা তো রাস্তাঘাটে চলছেন, আপনি দেখবেন যে রাস্তাঘাটে যে রিক্সাওয়ালারা ভাইয়া আছে, দেখবেন যে রিক্সাওয়ালাদেরকে আমি 3 ভাগে ভাগ করছি। এক প্রকার রিক্সাওয়ালা হচ্ছে রিক্সাটা চালাচ্ছে তাদের মনটা খুব খারাপ, মানে এমন একটা ফিলিং মনে হচ্ছে যে রিক্সাটা চালাচ্ছে সে নিতান্ত অনাগ্রহ করে, তার খারাপ লাগছে কেন সে রিক্সা চালক। সেকেন্ড টাইপের রিক্সা চালক আমি পেয়েছি যারা নিউট্রাল, মনটা ভালোও না খারাপও না, যারা ভেরি প্রফেশনাল পয়েন্ট। থার্ড টাইপের রিক্সাওয়ালা আমি পেয়েছি, রিক্সাওয়ালা শুধু না, সিএনজি চালক, ক্যাব ড্রাইভার, ওয়ার্ক প্লেসের এমপ্লয়ি। আমি এত সহজ করে কেন বলতেছি, বিকজ ওইটা আমরা খুব ইন্টারাকশন করি। এক টাইপের রিক্সাওয়ালা পেয়েছি, দে আর ভেরি ইনথুসিয়াস্টিক। আমি গেলেই জিজ্ঞেস করতেছে স্যার কোথায় যাবেন, আচ্ছা হ্যাঁ ওই জায়গাটায়, আচ্ছা স্যার ঠিক আছে ভাড়া এটা হবে স্যার। বা ইভেন রাস্তায় যাওয়ার সময় অনেক সময় তারা কমিউনিকেট করে, নামার সময় তারা একটু গ্রিট করে যে ওকে স্যার থ্যাংক ইউ দেখা হবে। থিঙ্ক অ্যাবাউট ইট, এই যে আমি থার্ড টাইপের রিক্সাওয়ালা কত পার্সেন্ট পান? হোয়াট ডু ইউ থিঙ্ক? মানে ইন টার্মস অফ দ্য ওয়ে দে প্রেজেন্ট টু আস, রিক্সাওয়ালাদের মধ্যে কত পার্সেন্ট এই যে থার্ড টাইপ, কি মনে হয়? ইউ ক্যান সে, ইউ ক্যান কমেন্ট ইন দ্য কমেন্ট বক্স, কি মনে হয় কত পার্সেন্ট রিক্সাওয়ালা উচ্ছ্বাসের সাথে কাজ করছে? 30%? Wow, you are lucky. You are very lucky. উচ্ছ্বাসের সাথে কাজ করছে আমার নিজস্ব অভিমত বলে 5% থেকে 10%-এর বেশি না। ইভেন আপনি সোসাইটিতেও যায় দেখেন, যে কোনো জায়গায় দেখেন কিছু মানুষ আছে গোমরা মুখে ঘুরতেছে, কিছু মানুষ না গোমরা না হাসি মুখ, আর কিছু মানুষ যেমন আরিফিন দীপুর মতো মানুষ হাসি মুখ সবসময়। এটা কিন্তু একেবারেই সত্য কথা বলতেছি।
যারা কাজটা করছে, যে কাজটা করতেছে প্রত্যেকেই কাজটা করে, বাট যারা পজিটিভ অ্যাটিটিউড নিয়ে করে ওদেরকে আমরা বলছি হাইয়েস্ট লেভেল অফ ইমোশনাল ইন্টেলিজেন্স। তো আসলে আমাদের এই ইমোশনটা ম্যানেজ করা শিখতে হবে। নো ম্যাটার হোয়াট হ্যাপেন টু আস, no matter what type of situation we go through, we have to manage our emotions first. এটা নন নেগোশিয়েবল। যদি আমি লিডার হতে চাই, ভালো ক্যারিয়ার করতে চাই, যদি টিম চালাতে চাই, তো এখন আমরা দেখি যে আসলে ইমোশনটা নিয়ে আমি কিভাবে স্মার্ট হইতে পারি। আমরা বলতেছি আমাদের যে ইমোশন গুলো আছে, অ্যাঙ্গার, স্যাড, হ্যাপি, আপনারা কি একটু চ্যাট বক্সে লিখতে পারবেন যে কয়টা ইমোশন লিখতে পারেন কে কে? দেখেন 20 সেকেন্ডের মধ্যে আমি যদি ঘড়ি দেখি 1 2 3, আমি এখন কাউন্ট করা শুরু করছি, আপনারা 30 সেকেন্ডস এর মধ্যে লেখেন কে কয়টা ইমোশন লিখতে পারবেন। হাউ মেনি ইমোশনস ইউ ক্যান রাইট? ওকে, টাইম আপ। হায়েস্ট কয়টা পড়েন ভিতর থেকে? পড়েন তো কেউ একজন, কি কি নতুন নতুন পড়েন, কয়টা ইমোশন লিখতে পারছেন? হাউ মেনি ইমোশন ইউ কুড হ্যাভ রিটেন? কয়টা ইমোশন লিখতে পেরেছেন? কেউ একজন পড়েন তো দেখি ইমোশন গুলা। Frustration, annoyed, angry, disappointed, disgust, gratitude, shame, lonely, fear, sadness, anger, surprise, disgust, sad, cry, depression, love, fear, anxiety. ওয়াও, প্রায় 20টা না? দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। সাধারণত আপনি অনেকগুলো লিখেছেন, ভেরি নাইস, বাট মোস্টলি আমরা সাধারণত যখন জিজ্ঞেস করি হোয়াট আর দ্য ইমোশন ইউ আর ফেসিং অর ইউ হ্যাভ ফেসড, আমরা অনেক সময় 4টা 5টার বাইরে বলতেই পারি না। দেখা যায় হ্যাপি, স্যাড, ফ্যান্টাস্টিক, এইগুলা। কারণটা হচ্ছে কি, আমরা আসলে আমাদের যে যে ইমোশনের মধ্য দিয়ে যাই, ইমোশনটাকে আমরা ঠিক মতো নেমিংই করতে পারি না। তো এখন আপনাদেরকে আমি যেটা দেখাবো, খুব ইন্টারেস্টিং একটা কাজ, সেটা হচ্ছে 100টার মতো ইমোশন দেখাবো, যেটা আসলে উই গো থ্রু। তো ইমোশনটা আসতেছে আসলে দুইটা পয়েন্টের উপর ভিত্তি করে। ইমোশন ইজ কামিং ফ্রম, একটা হচ্ছে বডি আর একটা হচ্ছে আমার মাইন্ড। আমার শরীর, যেটা শরীর থেকে একটা রেসপন্স আসে, আর আমাদের মাইন্ড মানে ব্রেন থেকে একটা রেসপন্স আসে। এই দুইটা রেসপন্সের যোগফলই হচ্ছে আমার ইমোশন। এই জন্য আমরা ইমোশনকে বলি হচ্ছে ইমোশন ইজ দ্য সাইমালটেনিয়াস রেসপন্স ফ্রম মাইন্ড এন্ড বডি। এখন মাইন্ড থেকে আমি দুইটা রেসপন্স পাই। একটা হচ্ছে আমার প্লেজেন্টনেস। এই যে আপনার ছবিটা যে দেখতে পাচ্ছেন, দেখেন রাইট হ্যান্ড সাইডে হচ্ছে আমি ভালো ফিল করছি, ভালো লাগছে। লেফট হ্যান্ড সাইড হচ্ছে আমার খারাপ লাগছে। তার মানে এই এক্স অ্যাক্সিস দেখতে পাচ্ছেন আপনি, রাইট হ্যান্ড সাইডে হচ্ছে আমার ভালো লাগছে, লেফট হ্যান্ড সাইডে হচ্ছে আমার খারাপ লাগছে। আর উপরের দিকে যে লাইনটা উঠে গেছে, এটাকে আমরা বলছি বডি। বডি থেকে আসতেছে আমার এনার্জি। আমি কি এনার্জেটিক ফিল করছি, মানে হাই এনার্জি ফিল করছি, নাকি লো এনার্জি ফিল করছি? তো তাহলে আমার বেসিক ইমোশন আসলে 4 প্রকার হইতে পারে। একটা হচ্ছে আমি ভালো ফিল করছি, আমার এনার্জি পজিটিভ। আমি খারাপ ফিল করছি, এনার্জি পজিটিভ। আমি খারাপ ফিল করছি, এনার্জি নেগেটিভ। আমি ভালো ভালো ফিল করছি, এনার্জি নেগেটিভ। তার মানে আমি যদি এখন আরো সহজ ভাবে বলি বাংলায়, আমার মন ভালো, শরীরে জোর আছে, এইটা একটা। আমার মন ভালো, শরীরে জোর নাই, আর একটা। আমার মন খারাপ, শরীরে জোর আছে। আমার মন খারাপ, শরীরে জোর নাই। 4টা হইল। নাও ক্যান ইউ গাইস টেল মি, আমি যদি জিজ্ঞেস করি আমার মনটা ভালো আছে, শরীরে জোরও আছে, কোন কালার দেখা যাচ্ছে বলেন তো? হুইচ কালার? ইয়েলো। ইয়েলো। এর মধ্যে মোট 25টা ইমোশন আমরা দেখাবো। এই ইমোশনটা হচ্ছে প্লেজেন্ট, হ্যাপিনেস,
enthusiastic, ecstatic। আমি প্লেজেন্ট, আমার মনটা ভালো কিন্তু শরীরে জোর পাচ্ছি না, মানে আমার লাইক আই ডোন্ট হ্যাভ দ্য এনার্জি। এটা কি কালার বলেন তো এখান থেকে? Green. গ্রিন কালার। গ্রিনের মধ্যে ইমোশন কি কি হইতে পারে? ফিল অ্যাবাউট ইট। যে আমার যখন মনটা ভালো আছে কিন্তু আমি রেস্ট নিচ্ছি, তখন কি কি ইমোশন, যেমন কি কি হইতে পারে? কুল, সেনিটি, সিরিন, রিল্যাক্স। আচ্ছা, এবার আমি লেফট হ্যান্ড সাইডে চলে আসি। আমার মনটা ভালো নেই, শরীরে জোর আছে, কি কালার? Red. রেড। রেড এর মধ্যে আছে অ্যাঙ্গার, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেটেড, ইরিটেটেড। লাস্টের কালারে চলে আসি, আমার মনটা খারাপ, শরীরে জোরও নাই, কি কালার এটা? ভায়োলেট। ব্লু। Blue. ব্লু। ব্লুর মধ্যে কালারটা হচ্ছে যে আমরা যে স্যাড, লোনলি, এই জিনিসগুলা। So আমরা এইটাকে একটু সামারি করি প্লিজ। দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট স্লাইড ফর অল অফ আস। আমার যখন প্লেজেন্ট ইমোশন, আমি ভালো ফিল করছি, আমার মনে পজিটিভ, আমার এনার্জি আছে, এটাকে আমরা বলছি ইয়েলো কালার। হঠাৎ করে মনে করেন আমি আই এম ওয়ার্কিং ইন এ টিম, বাট অল অফ এ সাডেন আমার সম্বন্ধে কিছু একটা আলোচনা হয়েছে, বা কোনো কারণে আমি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে, আমার শরীরে জোর আছে কিন্তু আমার মনটা খারাপ হয়ে গেছে। দ্যাট টেক্স মি ফ্রম ইয়েলো কালার টু হুইচ কালার? রেডে নিয়ে যাচ্ছে আমাকে। আবার আমি রেডে আছি, বাসায় ফিরলাম, মনটা খারাপ, আস্তে আস্তে শরীরটা কম, মানে এনার্জি কমা শুরু করলো, তখন আমি চলে গেলাম ব্লু কালারে, যেটা হচ্ছে আমার আনপ্লেজেন্ট এবং এনার্জি লো। আর গ্রিনটা হচ্ছে আমি যখন ভালো কাজ করি, ভালো কাজ করার পরে, মানে ভালো অ্যাচিভমেন্ট করার পরে যখন আমি রেস্ট নিচ্ছি, এটা হচ্ছে আমার গ্রিন কালার। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য বুফে অফ ইমোশনস। এখানে মোট 100টা ইমোশনস দেওয়া আছে। আপনারা নিজেরা কি এখন পিক করতে পারেন আপনাদের প্রত্যেকের ইমোশনের নামটা কি? এখান থেকে দেখে পড়ে চ্যাটে লিখতে পারবেন? ফর মি মাই এনার্জি ইজ রাইট নাও 2, মাই হ্যাপিনেস ইজ 4। আমার ইমোশনের নাম কি, কে বলতে পারবে? মাই এনার্জি ইজ 4, মাই মাইন্ড ইজ 2, প্লেজেন্ট। আমার ইমোশনের নাম কি, কে বলতে পারবে? Proud. না, এই যে বাবা দেখেন, দুই। দুই হচ্ছে আমার মন ভালো, রাইটে 2 যান, উপরে 4 ওঠেন, কি নাম দেখা আছে? Secure. চেয়ারফুল। চেয়ারফুল। চেয়ারফুল, তাই না? আচ্ছা, আমার Sir. যদি আরেক, আপনাদের সাথে যদি আজকে আমি যদি ক্লাসরুমে এটা নিতে পারতাম, তাহলে কি হইতো জানেন? আমার এনার্জিটা, এই যে মন ভালো, মানে এনার্জিটা কিন্তু আমার, মানে আমার, সরি আমি একটু ভুল বলছি আপনাদেরকে, আমি খুব ক্ষমা চেয়ে নিচ্ছি। এনার্জিটা হচ্ছে 2, আপনি একজন, আমি যদি এইটাই যদি ক্লাসরুমে নিতাম, আমি যাচ্ছি বলে আমার কিন্তু এনার্জি 2 এর বেশি Cheer. পাবেন। তো এখানে কিন্তু আপনি ফিল করতে পারবেন যে হোয়াট আর দ্য ইমোশনস ইউ আর গোয়িং থ্রু। আপনি খেয়াল করে দেখেন, আজকে মনে করেন আমি ইন্সপায়ার্ড আছি, বাট হঠাৎ করে সেশনে আমার সাথে আপনাদের কারোর সাথে একটা হালকা ঝগড়া বেঁধে গেল। ঝগড়া বেঁধে যাওয়াতে দেখেন আমার এনার্জিটা কিন্তু ফট করে কমে যাবে না, কিন্তু আমার মন ভালোটা 4 থেকে -4 যদি হয়ে যায়, ওই ইমোশনটার নামটা কি? খুব কুইকলি বলেন তো। Furious. ফিউরিয়াস। একটু খেয়াল করে দেখেন তাইলে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ইন্সপায়ার্ড আর ফিউরিয়াস? কত সেকেন্ড সময় লাগতেছে? হাউ মেনি সেকেন্ড ইট ইজ টেকিং? Even nanosecond, right? Yes, sir. Yes, so it is a roller coaster of emotion. এই জন্য বলা হয় যে একটা মানুষ, আমি যদি ইমোশনালি ইন্টেলিজেন্স না হই, বাইরের জিনিস আমার এই মুডটাকে এমন ভাবে চেঞ্জ করবে যাতে আমি একটা, মানে মোটামুটি একটা ইনকনসিস্টেন্ট মানুষে পরিণত হব। আমারে মানুষ মাঝে মাঝে মন খারাপ করাবে, মন খুশি করাবে, আমারে অ্যাঙ্গার করাবে।
then I am at the mercy of others. So emotional intelligence at highest level যাদের থাকে তাদের ইমোশন নিয়ে এত সহজে খেলা যায় না। They know how to manage their emotion. এখন আমি যদি বলি ইমোশনটা কেন ম্যাটার করে, আসলে কেন আমি ইমোশনাল ইন্টেলিজেন্সকে শিখতে আসছি, রিজনটা হচ্ছে এটা অনেকভাবে ব্যাখ্যা করা যায়, বাট এটা একটা ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে you cannot get much done in life if you only work on days when you feel good. So that is the question. আজকে আপনি যে লিডার হতে যাচ্ছেন, সব দিন আপনার মানে লাইক চেয়ারফুল ভালো লাগবে না, কিন্তু আপনাকে যেটা করতে ইমোশনাল ইন্টেলিজেন্স দিয়ে ইউ হ্যাভ টু ওয়ার্ক অন ইয়োরসেলফ। আপনাকে প্লাগ ইন করতে হবে নিজে থেকে। আপনাকে বুঝতে হবে যে না, আমার ইমোশনটা এখন যদি ইমোশনটা ফর এক্সাম্পল আপনি যদি ঘুম থেকে উঠে আপনার মনটা খারাপ, শরীরটা জোর নেই, আপনি ইউ আর ফিলিং ভেরি ডিসহার্টেন্ড সাপোজ, আপনাকে এখন বুঝতে হবে যে না, আমি তো আজকে আমার টিমকে নেতৃত্ব দিতে হবে। তাহলে আমি কি করবো? ইউ হ্যাভ টু ওয়ার্ক অন ইয়োরসেলফ, যে ঠিক আছে কিভাবে আমি আমার এনার্জিটাকে প্লাস করবো, প্লাস আমি আমার কিভাবে মনটাকে ভালো করবো। দেন একজন এক ভাবে মন ভালো করে, অনেকে গান শুনে, অনেকে অনেক ভাবে আমি মন ভালো করতে পারি। সো আই হ্যাভ টু টেক দ্য কন্ট্রোল অফ মাই লাইফ। আর আমি যদি আমার লাইফের কন্ট্রোল নিতে চাই, আই হ্যাভ টু টেক দ্য কন্ট্রোল অফ মাই ইমোশনস ফার্স্ট। আর ইমোশনের উপর কন্ট্রোল নিতে গেলে আই হ্যাভ টু হ্যাভ দ্য কন্ট্রোল অন মাই প্লেজারনেস, মানে আমার মাইন্ডের উপর কন্ট্রোল নিতে হবে, প্লাস অন মাই এনার্জি লেভেল। সো দিস টু আর ভেরি ইম্পর্টেন্ট থিং। সো ইমোশন যদি আমার ভালো থাকে, তাহলে আমি শুধু ভালো দিনগুলোতে কাজ করবো, বাকি হয়তো দেখা গেছে যে 1 সপ্তাহের মধ্যে 2 দিনে আমার মন অবসন্ন নিয়ে, ওই যে রিক্সাওয়ালাদের যে এক্সাম্পলটা দিয়েছে। এখন আমরা আসি যে কেন আজকে ইমোশনাল ইন্টেলিজেন্সটা যে ভদ্রলোক তৈরি করেছেন, আই এম গোয়িং টু টেল ইউ ইন এ ভেরি সিম্পল ম্যানার যে ইমোশনাল ইন্টেলিজেন্স কি জিনিস। ইমোশনাল ইন্টেলিজেন্স বোঝাটা খুবই সহজ, 2টা পার্ট থাকে, একটা হচ্ছে নিজের ইমোশন, আর একটা হচ্ছে আরেকজনের ইমোশন। তো আমার ইমোশনের জন্য কি করতে হবে? ইটস এ এবিলিটি টু 3টা জিনিস, টু রেকগনাইজ, আন্ডারস্ট্যান্ড এন্ড ম্যানেজ ইউর ইমোশনস। একটা হচ্ছে ইমোশনকে রিকগনাইজ করা, আচ্ছা আই এম ফিলিং অ্যাংরি, আই এম ফিলিং ইন্সপায়ার্ড। 2 নাম্বার কোশ্চেন হচ্ছে আচ্ছা কেন আমি এরকম ফিল করতেছি, এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড করা। আর 3 নাম্বারটা হচ্ছে ওই ইমোশনটাকে ম্যানেজ করা। আজকে আমি একটা টিমের নেতৃত্ব দিচ্ছি, আমার একটা গ্রুপ মিটিং করছি, এখানে আমি হঠাৎ করে আমাকে একটা কমেন্ট করেছে, আমি রেকগনাইজ করতেছি যে আমাকে ইনসাল্ট করা হয়েছে। এখন আমি আন্ডারস্ট্যান্ড করলাম যে আচ্ছা ঠিক আছে, ওই বাচ্চাটা হয়তো না বুঝে করেছে, হয়তো বা হি ইজ টেস্টিং মি, হি ইজ চ্যালেঞ্জিং মাই লিডারশিপ, ফাইন। বাট আমি যদি এই চ্যালেঞ্জে হেরে যাই, দেন আই উইল লুজ মাই লিডারশিপ। তাহলে আমি আমার ইমোশনটাকে ম্যানেজ করে ফেললাম যে ওকে গাইজ, প্লিজ আপনারা যারা একটু মন খারাপ করেছেন, মানে বাজে কমেন্ট করছেন, আপনাদের সাথে আমি পরে আলাদাভাবে বলবো, লেট আস ফিনিশ আওয়ার মিটিং ফার্স্ট। তো এই যে আমরা ম্যানেজ করে ফেললাম। আর একই কাজটা আমি অন্যের ইমোশনের ক্ষেত্রে করব, সেইখানে কিন্তু ইমোশনের আবার 3টা পার্ট, এখানে রেকগনাইজ, আন্ডারস্ট্যান্ড, এই 2টা কমন আছে। লাস্টেরটা দেখেন আমরা চেঞ্জ করে ফেলেছি। ওই জায়গায় কিন্তু অন্যের ইমোশন কিন্তু ম্যানেজ না, ওই জায়গায় কি ওয়ার্ড লিখেছি আমরা, কে বলতে পারবে এখান থেকে? Influence. ইনফ্লুয়েন্স। ওয়াই? বিকজ আই ক্যান নট ম্যানেজ আদার্স ইমোশন, আই ক্যান অনলি ডু হোয়াট আই ক্যান ইনফ্লুয়েন্স। এই জন্য আমি জোর করতে পারবো, এই জন্য যারা ইমোশনাল ইন্টেলিজেন্স ভালো, তারা অন্যকে চেষ্টা করে না পারলে মন খারাপ করে না, কারণ ও জানে যে ভাই ওর ইমোশন তো ওটা আমি সর্বোচ্চ ইনফ্লুয়েন্স করতে পারবো, বাট আই ক্যানট ম্যানেজ। সো ইটস এ ভেরি সিম্পল ডেফিনিশন। 3টা ওয়ার্ড আপনারা মনে রাখবেন, একটা হচ্ছে যে 2টা জিনিস মনে রাখবেন, একটা হচ্ছে আমার ইমোশন, আর একটা হচ্ছে অন্যের ইমোশন। আর 3টা কাজ, একটা হচ্ছে রেকগনাইজ করা, আইডেন্টিফাই করা, থার্ড হচ্ছে ম্যানেজ করা। আর অন্যের ইমোশনের ক্ষেত্রে রেকগনাইজ করা, আন্ডারস্ট্যান্ড করা, আর একটা হচ্ছে ইনফ্লুয়েন্স করা। এটাকে আরো সহজভাবে আমরা বলতেছি যে পার্সোনাল কম্পিটেন্স, হোয়াট আই অবজার্ভ, মানে নিজের ইমোশন যে আমি রেকগনাইজ করছি, আইডেন্টিফাই করছি, আন্ডারস্ট্যান্ড করছি, এটাকে নাম দেওয়া হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস। আর আমি ম্যানেজিংটাকে আমরা বলছি সেলফ ম্যানেজমেন্ট। আর অন্যের ইমোশনটা রেকগনাইজ করা, আন্ডারস্ট্যান্ড করাকে নাম দেওয়া হচ্ছে সোশ্যাল অ্যাওয়ারনেস বা এমপ্যাথি। আর অন্যের ইমোশনটাকে ইনফ্লুয়েন্স করাটাকে আমরা বলছি রিলেশনশিপ ম্যানেজমেন্ট। এই 4টা বক্স কি সবার কাছে ক্লিয়ার? নিজের ইমোশনটাকে রেকগনাইজ করা, আন্ডারস্ট্যান্ড করা, এটা হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস। অন্যের ইমোশনকে রেকগনাইজ করা, আন্ডারস্ট্যান্ড করা, এটাকে আমরা বলছি এমপ্যাথি। নিজের ইমোশনটাকে রাইট ওয়েতে ম্যানেজ করা, এটাকে আমরা বলছি সেলফ ম্যানেজমেন্ট। অন্যের ইমোশনকে রাইট ওয়েতে ইনফ্লুয়েন্স করাকে আমরা বলছি রিলেশনশিপ ম্যানেজমেন্ট।
দিস আর অল ইন আওয়ার লাইফ। এই চারটা জিনিস নিয়ে আমাদের জীবন। এই জন্য ইমোশনাল ইন্টেলিজেন্সকে বলা হচ্ছে ওয়ার্ল্ডের এখন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্কিল ইউ শুড হ্যাভ। আমরা এখন সেলফ মানে একটা ইমোশনাল ইন্টেলিজেন্সের ছোট্ট স্টোরি বলবো। আই বিলিভ এই স্টোরি আপনারা অনেকে জানেন, তারপরেও বলি। দিস ইজ এ স্টোরি অফ সুন্দর পিচাই। সুন্দর পিচাই একবার বসে কফি খাচ্ছে একটা কফি হাউসে। তো বসে কফি খাওয়ার সময় দেখলো যে একটা তেলাপোকা পড়ে একটা একটা লেডির গায়ে পড়েছে। তো সাধারণত লেডিদের গায়ে তেলাপোকা পড়লে লেডিরা কি করেন? এনি গেস? লাফায় লাফায়। ও মাই গড, মানে তারা এমন ভাবে করে মনে হয়েছে যে তাদের সাথে তাদের গায়ে ডাইনোসর পড়ছে, রাইট? তো ওই লেডিও তাই করছে, মানে লাফালাফি করে মোটামুটি। এখন ওই লেডি যে পরিমাণ ভয় পাইছে, তেলাপোকাটা তার থেকে বেশি ভয় পাইছে। তেলাপোকাটা ভয়তে আর একজন লেডির গায়ে পড়ছে। এই লেডিও একই ড্রামা করেছেন। ইন্টারেস্টিং। এইবার তেলাপোকাটা একটা ওয়েটারের গায়ে পড়ছে। সুন্দর পিচাই খেয়াল করলো যে ওয়েটারটা তেলাপোকাটা দেখার পরে ওই লেডিদের মতো ক্রেজি হন নাই, ফ্রাইটেন্ড হন নাই। উনি তেলাপোকাটাকে হাত দিয়ে ধরে ট্রাশ ক্যানের মধ্যে ফেলে দিলেন। তখন উনি চিন্তা করতেছেন যে আচ্ছা, এই তেলাপোকাটা তো যদি সমস্যা করে থাকতো তাহলে এই ওয়েটারও একই সমস্যায় পড়তেন, কিন্তু ওয়েটার তো সমস্যায় পড়েন নাই লেডিদের মতো। বিকজ দ্য ওয়েটার নোজ দ্যাট হাউ টু ম্যানেজ দ্য আরশোলা বা তেলাপোকা। ইন আওয়ার লাইফ ইজ লাইক দ্যাট। আমরা অনেক সময় প্রেশারাইজ সিচুয়েশনকে, আনপ্লেজেন্ট সিচুয়েশনকে দায়ী করি, স্ট্রেসকে দায়ী করি, কিন্তু আসলে দায়টা হচ্ছে আওয়ার ইনএবিলিটি টু ম্যানেজ দ্য স্ট্রেস, is our inability to manage the tough situation. It's our inability to manage the pressurized situation. No way I can blame the unpleasant situations. তো এই জন্য লাইফে যারা গ্রেট হচ্ছে, বারাক ওবামা, সুন্দর পিচাই, সত্য নাদেলা, জেফ বেজোস, এদেরকে আমরা ওয়ার্ক প্লেসে কখনোই দেখবো না ক্যারিড অ্যাওয়ে হয়েছে, বিকজ দে নো হাউ টু ম্যানেজ দ্য সিচুয়েশন। Actually, they don't know how to manage the situation. They know how to manage themselves in the tough situation. বুঝা যাচ্ছে? It's not about managing the situation. It's all about managing ourselves. If we know it, then we can manage the situation. আর এমপ্যাথির ব্যাপারে ডেল কার্নেগি বলেছেন যে when dealing with people, remember you are not dealing with creatures of logic, but creatures of emotion. তার মানে ওই আমার যে মাইন্ড, আমরা যে প্লেজেন্ট আনপ্লেজেন্ট এনার্জিটা কি, তাহলে আমি একটা মানুষের সাথে এখন যখন ইন্টারাকশন করব, আমার ভুলে যেতে হবে যে এটা রোবট। আমার মনে রাখতে হবে যে এটা একটা মানুষ, এর মধ্যে মাইন্ড আছে, মাইন্ড থেকে প্লেজেন্টনেস আছে, আনপ্লেজেন্টনেস আছে, এর বডি আছে, এই বডি থেকে এনার্জি হাই বা লো। এটা দিয়ে আমি রিড করবো যে আচ্ছা এই লোকটা কোন ইমোশনের মধ্যে আছে। এই জন্য যারা ভদ্র মানুষ, যারা ইমোশনাল ইন্টেলিজেন্স, তারা যখন একজন রেগে যায়, তার সাথে দ্য ওয়ে দে ইন্টারাক্ট, একই মানুষ যখন শান্ত থাকে, দ্য ইন্টারাকশন উইল বি ডিফারেন্ট, because they read the emotion of other. সোশ্যাল স্কিলটা হচ্ছে আমরা ওই যে লাস্টের যে স্কিলটা বললাম যে ইনফ্লুয়েন্সিংটা, এটা কেন লাগে? বিকজ এই স্কিলটার মানে হচ্ছে যে আমি অন্যের ইমোশনটাকে ইনফ্লুয়েন্স করতে পারবো, তারা অন্যের সাথে রিলেশনশিপ বিল্ড আপ করতে পারে, এবং তারা ডিফারেন্ট টাইপ অফ মানুষের সাথে ডিফারেন্ট ওয়েতে কমিউনিকেশনটা জানে তারা, বিকজ দে চেঞ্জ দেমসেলফ when they communicate with different type of people. তারা বুঝে যায় এই মানুষটার সাথে আমার কিভাবে কথা বলা উচিত। আর আমরা নর্মাল মানুষরা সাধারণত সবার সাথে একইভাবে কথা বলে, এবং লাভটা কি? লাভটা হচ্ছে সে প্রত্যেকটা জায়গা থেকে সে একটা দে ক্যান টেক দ্য মোস্ট আউট অফ। যেমন আজকে দীপু শর্মা, ওনারা কিন্তু আমাকে ইনভাইট করে এখানে নিয়ে এসেছে, আমি তাদের এক কথায় রাজি হয়ে গেছি, বিকজ দে গট এ ভেরি গুড হাই লেভেল অফ সোশ্যাল স্কিলস। আমাকে পাওয়া যায় আমি এমন কোনো নাম করা মানুষ হই নাই, বাট তারপরেও I got lot of schedules, lot of things, but তারপরেও তারা আমাকে নক করেছে বিকজ I had a good relationship with them. ওকে, এখন আমরা চলে আসছি আমাদের লাস্ট পার্টটাতে, যে লিডারশিপের সাথে ইআই এর কানেকশনটা আমি দেখাবো। এখন লিডারশিপ বলতে আমরা কি বুঝি? এক একজন এক এক কথা বলে, বাট মাই ডেফিনেশন যেটা আমি বিলিভ করি সেটা হচ্ছে ইটস এ প্রসেস অফ ইনফ্লুয়েন্সিং দ্য অ্যাক্টিভিটিস অফ অ্যান অর্গানাইজড গ্রুপ টুয়ার্ড গোল অ্যাচিভমেন্ট। সবাইকে নিয়ে আমি একটা গোল অ্যাচিভ করবো, এবং ডুইং জব থ্রু আদার পিপল টুগেদার, সবাই মিলে আমরা কাজ করবো, এটাই হচ্ছে আমার লিডারশিপ। গুড লিডার্স কিপ এ ক্লোজ ওয়াচ অন দেয়ার ফেলো ওয়ার্কার্স নিডস। তারা অন্যের যে তার ফেলো ওয়ার্কার যারা আছে তাদের নিডটাকে নিচে মাথায় রাখে। এখন আমরা যদি দেখি যে একটা লিডারের সেলফ অ্যাওয়ারনেস কেন থাকতে হবে, বিকজ
as a leader, you must know and understand your own feelings and how they impact the team. তাহলে আমি যখন বুঝতেছি যে আমার টিমের সাথে কাজ করতেছে, একটা সিচুয়েশনে আমি রেগে যেতেই পারি, কিন্তু এই রাগটা আমি শো করলে আমি শেষ। অ্যাজ এ লিডার মানুষ কথা বলবে যে না না না, হি ডাজন্ট নো হাউ টু ম্যানেজ, হি অর শি ডাজন্ট নো হাউ টু ম্যানেজ, এন্ড অ্যাবিলিটি টু সেন্স হোয়াট মুড ইউর টিম মেম্বারস আর ইন। তাহলে আমার সেলফ অ্যাওয়ারনেস বুঝতে হবে, আচ্ছা ওদের ইমোশনটা কি, ওর এনার্জি কত, ওর মাইন্ড কত, and self-confidence about anything. As they have the control on themselves, their self-confidence. Self-regulation, এটা আরো বেশি important skill. They always think first before taking an action. তারা ফুটফাট কোনো ডিসিশন নিয়ে নেয় না। And not getting easy and angry, easy in getting angry and panic. তারা কখনোই এটা শো করে না, because খুব কুইকলি তারা এই অ্যাঙ্গারনেসে যাওয়ার আগে, কারণ আপনারা দেখেছেন হয়তো অ্যাঙ্গারনেসটা হচ্ছে আমার এনার্জি হচ্ছে 3, আনপ্লেজেন্ট 3। তো ওরা তার আগেই বুঝে যায় যে কিভাবে আমি অ্যাঙ্গারে না যাব। and know the area you are flexible and other ones you are not. যেমন আমাকে বুঝতে হবে যে আমার লিডারশিপে কোন কোন জায়গাতে আমি ফ্লেক্সিবিলিটি দিতে পারবো, সবকিছু সহ্য করা যাবে না। ভাইয়া এটা করতে চাই বা আপু এটা দেন, বাট এই জায়গায় আমাকে কেয়ারফুল থাকতে হবে। and know and when to act, কখন আপনাকে অ্যাকশনে নেমে যেতে হবে। অনেক সময় আপনি কথা বলবেন, বাট কোনো সময় আপনাকে বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে অ্যাকশন নেমে যেতে হবে। and remain hopeful and overcome failure without frustration. আমাদের মধ্যে সমস্যা আসবে, ফেলিওর আসবে, প্রজেক্টের ঝামেলা আসবে, কিন্তু ফ্রাস্ট্রেশন ছাড়া আমাকে এটা ওভারকাম করতে হবে। সো দ্যাট টেক্স মি অ্যানাদার স্টোরি। এপিজে আবুল কালাম স্যার, যাকে মিসাইল ম্যান বলা হতো। তো 1979 সালে উনি ইন্ডিয়ার স্যাটেলাইটটা যে ডিভিশনটা যেটা ওটা উনি লিড করতেন। তো ওনার বস ছিলেন সতীশ ধাওয়ান। সো তখন তারা স্যাটেলাইটটা পাঠানোর জন্য এপিজে আবুল কালাম বললো যে স্যার উই আর রেডি টু লঞ্চ ইট। সতীশ ধাওয়ান বললো যে ঠিক আছে লঞ্চ করি। লঞ্চ করার পরে কিছুক্ষণের মধ্যে ওই স্যাটেলাইটটা ভেঙে পড়ে। ইট ওয়াজ এ হিউজ ডিজাস্টার বিকজ হিউজ অ্যামাউন্ট অফ মানি ইনভলভ, প্লাস এটা একটা অপমানজনক। তারা পৃথিবীকে তারা জানালো যে আমরা স্যাটেলাইট পাঠাচ্ছি, বাট স্যাটেলাইটটা গেল না। তখন যখন প্রেস কনফারেন্সটা হয়, তখন প্রেস কনফারেন্সে সতীশ ধাওয়ান এখানে রেসপন্সিবিলিটিটা আবুল কালাম আজাদের উপর দিতে পারতো, কিন্তু উনি হি ওয়াজ এ গ্রেট লিডার, উনি এটা না করে নিজে প্রেস কনফারেন্স ফেস করলেন, আবুল কালাম আজাদকে শো করলেন না, বললেন যে মাই টিম ইজ ফ্যান্টাস্টিক, ইট ইজ মাই ফেলিয়ার, আমি তাড়াহুড়া করতে বলছিলাম। বাট সাংবাদিকদের বললে ভাই আপনারা প্লিজ আমাদের উপর ভরসা রাখেন, উইদিন 6 মান্থস আমরা এটা করে দেখাবো। আফটার 6 মান্থস ইট বিকেম এ ম্যাজিক। এবার সাকসেসফুলি হলো। 1979 সালের কথা বলছি, কিন্তু ইন্ডিয়া 1979 সালে প্রথম স্যাটেলাইট পাঠাইছে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? বাংলাদেশ যেটা খুব সম্ভবত 5-6 বছর আগে করলো। সো সতীশ এইবার যখন প্রেস কনফারেন্স হয়েছে, সেলিব্রেশন এন্ড ফ্যান্টাস্টিক একটা অবস্থা। খেয়াল করে দেখেন হোয়াট এ গ্রেট লিডার সতীশ ধাওয়ান ওয়াজ। এইবার যখন প্রেস কনফারেন্স হলো, এবার কিন্তু উনি গেলেন, এবার উনি আবুল কালাম আজাদকে সামনে এগিয়ে দিলেন। দ্যাট ইজ কল্ড দ্য লিডারশিপ। যে লিডার্স মানে হচ্ছে ইফ এনিথিং গোজ ব্যাড আই ডিড ইট, লিডারের কাজ এটা, নিজের রেসপন্সিবিলিটি নিয়ে না। ইফ এনিথিং গোজ সেমি গুড উই ডিড ইট, ইফ এনিথিং গোজ রিয়েলি গুড দেন ইউ ডিড ইট। তার মানে ওই যে একটা পার্সনকে বলছে তুমি করছো। দ্যাটস অল ইট টেক্স টু গেট পিপল টু উইন ফুটবল গেমস ফর ইউ। We are Brand, one of the greatest college football coaches of all time. So this is a leadership. বাংলাদেশের যে লিডারশিপটা আমি দেখেছিলাম হচ্ছে মাশরাফি মর্তুজার মধ্যে ছিল। আমি খেয়াল করে দেখেছি মাশরাফি বাংলাদেশ ক্রিকেট টিম যখন জিততো, ওই দিন উনি ম্যান অফ দ্য ম্যাচ যে হচ্ছে তাকে পাঠাইতো, সে যাইতো না, যাতে ওই মাশরাফির উপরে স্পটলাইটটা না পড়ে, যাতে ওই বাচ্চাটা সেলিব্রেট করতে পারে। আবার যেদিন হারতো ওই দিন মাশরাফি নিজে যাইতো। জাস্ট অপোজিট অফ সাকিব। সাকিব যেদিন টিম যেটা সেদিন সাকিব যায়, আর যেদিন হারতো সাকিব আরেকজনের পাঠায়। লিডারশিপের মধ্যে কারেজটা থাকতে হয়। লিডারের মধ্যে এমপ্যাথি থাকা মানে আন্ডারস্ট্যান্ড হোয়াট ওয়ার্কার্স ফিল এন্ড হোয়াট দে ওয়ান্ট বাই বিং অ্যাওয়্যার অফ দেয়ার নিডস, পার্সপেক্টিভস, ফিলিংস, কনসার্নস এন্ড সেন্সেস অফ দ্য ডেভেলপমেন্ট নিডস অফ দেম। মানে আমার টিমের ডেভেলপ করার দরকার, কি কি লাগবে। বিহেভিং কেয়ারফুলি ইন টার্মস অফ ইনস্ট্রাক্টিং দ্য স্টাফ, মানে বকাঝকা করা যাবে না, যে সতীশ কৌশিক যেটা করেছেন ধাওয়ান। effectively deal with grievances and problems আসবে, বাট এটাকে এমপ্যাথেটিক হয়ে দেখতে হবে। আমরা সাধারণত হয় কি লিডাররা খুব
কুইকলি করতে যে অন্যের ঘাড়ে দোষ দেয়, তুমি করছো এটা করছো, পরে দেখা যায় যে ওরা তারা বেস্টটা দেয় না। প্রত্যেকে তখন ফিয়ারফুল হয়ে যায়, টিমটা ফিয়ারফুল হয়ে যায়। তো এই কারণে গ্রিভেন্স এবং প্রবলেমটাকে আমাকে এমপ্যাথি দিয়ে হ্যান্ডেল করতে হবে, এবং বিকামিং এ গুড লিসেনার টু এমপ্লয়েজ ইনিশিয়েশন উইদাউট দ্য ইন্টারপ্রিটেশন। মানে নিজে আর নিজে পাকনামি করা যাবে না। লিডার মানে হচ্ছে অন্যের কথা শুনতে হবে, অন্যকে বলতে দিতে হবে। এবং আমি বাংলাদেশে এটা খুবই আনফর্চুনেট দেখছি, যে যত সিনিয়র হতে থাকে সে তত কথা বলা শুরু করে। আমার একটা ভিডিও রিলিজ হয়েছে পাওয়ার পডিয়ামে, আপনারা দেখে নিন। ওই জায়গায় আমি বলছি যে লিডারদের মাথা বেশি চলবে, মুখ কম চলবে। বাট বাংলাদেশ ইজ জাস্ট অপোজিট, আনফর্চুনেটলি। সোশ্যাল স্কিল লাস্টেটা চলে আসছে, আমরা ওয়ার্কিং টুগেদার উইথ দ্য সাবঅর্ডিনেটস, নট অনলি জাস্ট সোশ্যালাইজিং উইথ দ্য ফলোয়ার্স বাট অলসো ডেভেলপ করতে হবে। এই যে আমার টিমে যদি 40 জন থাকে, 40 জনকে নিয়ে আমার আলাদা প্ল্যান থাকতে হবে, প্রত্যেকটা আমি ডেভেলপ হচ্ছে কিনা, আচ্ছা আর দে ডেভেলপিং, তারা কি শিখতেছে, আর দে নেটওয়ার্কিংটা বেটার হচ্ছে কিনা, কোঅর্ডিনেশন তারা বেটার করতে পারছে কিনা, বিং সাপোর্টিভ এন্ড হ্যাভিং এবিলিটি টু কমিউনিকেট অ্যাজ ওয়েল অ্যাজ ইন্সপায়ার। ওদের সাথে কমিউনিকেশনটা করতে হবে, এন্ড a proficiency in resolving the conflicts, collaboration and forming a good teamwork. কনফ্লিক্টস হবে, কোলাবোরেশন করতে হবে, এই জায়গাগুলোতে আমার। তার মানে দেখেন, এই যে আজকে আমরা যে বিভিন্ন টিমে যে আপনারা যে কাজ করবেন, লিডারশিপ, দেখবেন যে বাংলাদেশে মানে নাম করা মানুষ একসাথে কাজ করতে পারেন। এটার বড় কারণ যে কনফ্লিক্টসটা হয়ে যায়। আর কনফ্লিক্টসটা হওয়ার মেইন কারণ হচ্ছে ল্যাক অফ ইমোশনাল ইন্টেলিজেন্স। ল্যাক অফ ইমোশনাল ইন্টেলিজেন্স এর সোশ্যাল স্কিলের প্রবলেম। বাংলাদেশে যেমন আজকে ভালো মানুষরা আপনি দেখবেন যে যোগ্য মানুষরা একসাথে কাজই করতে পারে না, কারণ কি এরা ভালো কিন্তু খুব তাড়াতাড়ি এদের মধ্যে কনফ্লিক্ট চলে আসে। সেই জন্য ইমোশনাল ইন্টেলিজেন্স এত বেশি ইম্পর্টেন্ট একটা স্কিল। তো এখন আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। ইমোশনাল ইন্টেলিজেন্স এবং লিডারশিপ যদি একসাথে কাজ করে, তাইলে আমার আসলে রাইট টাইমে রাইট ডিসিশনটা আমি নিতে পারবো। সো facts and figures may sway your decision, but ultimately it is how you feel about something that decides things for you. সো আমাকে ফিল করতে হবে যে আচ্ছা এই জায়গাটায় আমি আমার কোন কাজটা করা উচিত। সো আপনি মনে করেন টিমের গ্রুপিং এর সময় একজন আরেকজনের সঙ্গে কাজ করতে চায় না, গ্যাঞ্জাম হয়ে যায়, ওই সমস্যা হয়, এই সমস্যা হয়, এগুলোতে আপনি রাইট ডিসিশন নিতে পারবেন। এবং আমরা বলছি যে ইমোশনাল ইন্টেলিজেন্স ইজ অ্যাকচুয়ালি বায়োলজিক্যাল, বিকজ খেয়াল করে দেখেন যে আমাদের ব্রেনটার পার্ট থাকে তিনটা। নিচের ব্রেনটাকে আমরা বলছি সার্ভাইভাল ব্রেন, মাঝখানটাকে বলছি ইমোশনাল ব্রেন, আর উপরেরটাকে বলছি আমরা থিঙ্কিং ব্রেন। বলা হয় যে আমাদের থিঙ্কিং ব্রেনের নিউরন প্রায় 86 বিলিয়ন, আর আমাদের ইমোশনাল ব্রেনের নিউরন হচ্ছে 40,000। তো আমরা সাধারণত আমাদের মানব জীবনে আমরা সাধারণত আমাদের ইমোশনাল ব্রেন দিয়ে বেশি ডিসিশন নিই। এই জন্য আমাদের থিঙ্কিং ব্রেনটা আস্তে আস্তে উইক হয়ে যায়, বা আমরা বলি রাইট ব্রেন। তো ইমোশনাল ইন্টেলিজেন্স মানে হচ্ছে আমার এই থিঙ্কিং ব্রেনটাকে কাজে লাগানো সবসময়। তো যারা ইমোশনালি ইন্টেলিজেন্ট হয় তারা খেয়াল করে দেখবেন যে খুব কুইকলি বুঝতে পারে যে কি কাজটা করা উচিত, এবং তারা ইমোশনালি ক্যারিড অ্যাওয়ে হয় না, কারণ তারা এই ইমোশনাল ব্রেন এবং থিঙ্কিং ব্রেন একটা হিউজ কানেকশন করতে পারে। আপনার মধ্যে অনেক কোশ্চেন আসতেছে যে আচ্ছা আমি কেমনে কানেক্ট করবো। আসলে এটা তো একটা সেশনে হয় না, এটা তো আমরা ফুল ডে আমি ট্রেনিং করাই সাধারণত, সেই জায়গায় আমরা ফুললি এগুলোতে কাজ করাই। সো এটা একটা স্যাম্পল এক্সাম্পল যে আমরা যখন প্রেশারাইজ হয়ে যাই তখন ওই যে আমার ওই চাপ পড়ে যায়, আমার ইমোশনাল ব্রেন থেকে নিও কর্টেক্সে আর তথ্যটা যায় না, যার ফলে আমরা একটা উইয়ার ডিসিশন নিয়ে যাই। যে জিদান যে ঢুস মেরে দিল, বিচারপতি মানিক যে গালাগালি করলো, এগুলো সব হয় ওই বন্ধ হয়ে যায়। আমার রেশনালি আমি তখন এই কাজটা করি না, আমি তখন এত বেশি হাইলি অ্যারাউজড হয়ে যাই যেটাতে আমার ওই যে নিও কর্টেক্সটা আসলে বন্ধ হয়ে যায়। তো আপনারা এটা মাথায় রাখবেন শুধু, যে আমার নিও কর্টেক্সকে কখনো বন্ধ করা যাবে না, এটা আমার ইনট্যাক্ট রাখতে হবে। আমরা লাস্ট এক্সাম্পলে চলে আসছি যে ইমোশনাল ইন্টেলিজেন্স না থাকলে কি হয় লাইফে। ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আমরা শেষ করবো। এটা 90-10 এক্সাম্পল, যেটা আসলে খুব ইন্টারেস্টিং। 90/10 প্রিন্সিপাল বলছে যে 10% of any person's life is made up what happens to that person. However, the rest 90% is decided by how that person reacts to that situation. মানে আমাদের লাইফে 90% টাইম আমরা নর্মালি হয়, বাট 10% হচ্ছে আমাকে টেস্ট করে, এই সিচুয়েশন গুলো নট নর্মাল। কিন্তু এই 10% সমস্যাটা হচ্ছে ওইটা রিয়াকশন কি করতেছে সেটা। একটা এক্সাম্পল দিই, আমি মনে করেন অফিসে যাব, এখন আমি অফিসে যাব, আমার ছোট মেয়েটা আমার সাথে নাস্তা করতে বসেছে, কারণ ও স্কুলে যাবে। তো হঠাৎ করে ছোট বাচ্চা খেলতে খেলতে নাস্তা করতে যায়, আনমনে আমার শার্টের উপরে কফি ফেলে দিল। এখন আমার শার্টে কফি ফেলছে, এটা কিন্তু আমার হাতে কন্ট্রোল নাই, বাট এই কফি পড়ে যাওয়ার পরে কি করবে এটা আমার হাতে কন্ট্রোলটা আছে।
আমরা এখন দেখি বাংলাদেশের নন ইমোশনাল ইন্টেলিজেন্ট বাবারা কি করে, বাচ্চাটাকে বকাবকি করলো যে তুমি তো কিছুই শেখো নাই, খালি দুষ্টুমি করো, এবং বাচ্চাটা আস্তে আস্তে খাওয়া ব্রেকফাস্ট খেতে দেরি করলো, যার ফলে সে তার স্কুলের বাসটা মিস করলো। এখন আপনারই দায়িত্ব পড়েছে বাচ্চাটাকে স্কুলে পৌঁছায় দেওয়া। এই পৌঁছাতে যে আপনার দেরি হয়ে গেছে, তাড়াহুড়ো করতে যায় আপনি ট্রাফিকের রুল ভেঙে ট্রাফিক আপনাকে জরিমানা করলো, এবং এত সব করতে যায় আপনি অফিসে লেটে পৌঁছালেন। খুবই খারাপ অবস্থা। এবং আপনি যা দেখলেন যে আপনার যে ইম্পর্টেন্ট একটা ব্রিফ কেস, যেখানে আপনার প্রয়োজনীয় তথ্য আছে, এটা আপনি ফেলে রেখে আসছেন। আপনার দিনটা খারাপ ভাবে শুরু হলো, ইউ আর ফিলিং ভেরি আনকমফোর্টেবল, ভেরি আনপ্লেজেন্ট, বাসায় যাওয়ার চিন্তা করতেছেন। এখন বাসায় যে যাবেন সেটা তো মনটা ভালো নাই, কারণ বাসায় গেলে আপনার বউ আর বাচ্চা আপনাকে গুতা দিবে, কারণ ওই সকালবেলা তার সাথে খারাপ ব্যবহার করেছে। ফাইন, দ্যাট ইজ দ্য আই থিঙ্ক ইজিয়েস্ট এমসিকিউ অফ ইউর হোল লাইফ। হোয়াই ডিড আই হ্যাভ এ ব্যাড ডে? কফির জন্য, মেয়ের জন্য, পুলিশের জন্য, নাকি আমার জন্য? হোয়াট ইজ দ্য অ্যান্সার? আমার জন্য। ভেরি গুড। এই যে বুঝতে পারতেছে এখন, কিন্তু আমাদের লাইফে 90% প্রবলেম ওই 4 নাম্বার আমরা করি, আমরা বুঝি না, কিন্তু আমরা দোষ দিই কারে? সামটাইম কফিরে দোষ দিই, সামটাইম মেয়েকে দোষ দিই, সামটাইম পুলিশ। আমাদের রিয়েল লাইফে আমরা দোষী লোকের অভাব নাই আমাদের জীবনে। শুধু কাকে বাদ দিই বলেন তো? কে বাদ যায়? আমাদের নিজেকে বাদ। ইমোশনাল ইন্টেলিজেন্স মানে হচ্ছে নিজে। এখন আমরা দেখি ইমোশনাল ইন্টেলিজেন্স যদি আমার ট্রেনিংটা করতো এই বাবা, কি করতো? You had no control over what happened with the coffee. How you reacted in those 5 seconds is what caused your bad day. ওই 5 সেকেন্ড আপনি যদি ম্যানেজ করতে পারতেন, এখন আমার ট্রেনিং করা থাকলে সে কি করতো? Coffee splashes over you, your daughter is about to cry, you gently say, "It's okay, honey. You just need to be more careful next time." So grabbing a towel, you rush upstairs. After grabbing a new shirt and your briefcase, you come back down in time to look through the window and see your child getting on the bus. So দেখেন, এটা বড় কোনো ব্যাপার না, আনলেস আমি প্রচন্ড গরিব, আমার এই একটা শার্ট আছে, সেটা আলাদা কেস। বাট আদার দ্যান দ্যাট, এখানে এত বেশি ক্রেজি হওয়ার কিছু নাই। আমার শুধু একটা শার্টে কপি পড়ছে। So now my day would have been much better. এতই চমৎকার যে আমার মাথায় চুলটাও গজায় যেত। So two difference in you, both started the same, both ended different. একই ঘটনা, একই কফি পড়ছে, বাট একটাতে আমার মেজাজ খারাপ, দিনটা খারাপ গেছে, পুলিশে ফাইন দিছি, আর একটাতে কিছুই ঘটে নাই, নর্মাল। Why? Because of how you reacted. You really have no control over 10% of what happens in your life. The other 90%, তার মানে ইমোশনাল ইন্টেলিজেন্স যাদের নাই, কম, খারাপ, তারা এই 10% কারণে 90%টাকে নষ্ট করে। একটা ছোট্ট ঘটনা ধরে বসে থাকে। So now this is, thanks a lot for your time. This is my some information. If you guys like my session, you can go to my Facebook website. You can put like and you can interact. এখন আমরা একটা Q&A session রাখতে পারি 5 মিনিট, then we are happy to go. Yeah, now over to you. জি ভাই, আমরা কোশ্চেন নিব। পার্টিসিপেন্টের উদ্দেশ্যে বলবো যে কোশ্চেন শেষ হওয়ার পর আপনারা সকলেই থাকবেন, আপনার সার্টিফিকেট কিভাবে সংরক্ষণ হবে সেই বিষয়ে আপডেট জানাবেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে হ্যান্ড রাইজ করবেন, আমরা সুযোগ দেব একে। জি, নাফিসা তালুকদার, আপনার প্রশ্নটি কি? Assalamu alaikum, sir. Am I audible? Yes, crystal and clear. Sir, our question হচ্ছে যে although everyone has a certain level of emotional intelligence, but suppose একজন মানুষ উনি জানে ইমোশনাল ইন্টেলিজেন্স কি এবং উনি হচ্ছে নিজের লাইফে সেটা ঠিকভাবে মেনটেনও করার চেষ্টা করে, বাট একজন মানুষের তো একটা সার্টেন লেভেল অফ স্যার মানে একটা প্রেশার হ্যান্ডেল সিচুয়েশন থাকে, তখন স্যার টলারেন্স লেভেল বলি আমরা, এটাকে বলি টলারেন্স লেভেল। ইউ আর রাইট, টলারেন্স লেভেল। স্যার তখন যদি আউট অফ কত সময় দেখা যায় যে একজন ভালো ট্রেন বা টলারেন্ট মানুষের ইমোশনাল আউটব্রেক হয়ে যায়, তখন স্যার ওই সিচুয়েশনটা মানে কিভাবে হ্যান্ডেল করবো বা এই সিচুয়েশনটাকে কি মানে কি বলে আর কি, বা কিভাবে হ্যান্ডেল করা উচিত? চমৎকার প্রশ্ন করেছেন, and really it's a very wise question, I must say. এটাই ডিসাইডিং ফ্যাক্টর বিটুইন গুড টু গ্রেট। যারা গুড
তারা ওই পর্যন্ত যাবে, তারপরে ফ্রিক আউট হবে। বাট যারা গ্রেট তারা ওই জায়গায় যেতেই দিবে না। মনে করেন, ধর আমি এক্সাম্পল দিই, মনে করেন আমার আন্ডারে একজন আছে, সে প্রত্যেকবারই আমাকে ট্রিগার দেয়। এখন 2 দিন আমি কিছু বলিনি, কিন্তু থার্ড ডেতে প্রথমেই আমাকে কি করতে হবে, ওইটারে আগে ম্যানেজ করে ফেলতে হবে। দরকার হয় মিটিং এর আগে ওইটারে আমার ম্যানেজ করতে হবে। তো আমার কিছু প্রি ওয়ার্ক আছে, আমাকে এই উইজডমটা কাজে লাগাতে হবে। যারা ইগনোর করছে যে আচ্ছা ঠিক আছে আমাকে ট্রিগার দিতে থাকুক, কিন্তু লাস্টে যায় কিন্তু সে আর পারে না। যেমন আপনারা হয়তো, আমি জানি না যে এটা কতটা বুঝবেন, পুরনো একটা সিনেমা আছে, এটা মাধুরী দীক্ষিতের একটা সিনেমা ভিডিও পাওয়া যায়, যে এক ভদ্রলোকের কথা বলা হয় যে কখনোই রাগে না। তো মাধুরী বলছে না, এটা আমি রাগায় ছাড়বো। পরে কিন্তু ওই লোক রেগে টেগে তার জামা টামা ছিঁড়ে চলে যায়। সো কোয়েশ্চেনটা হচ্ছে যে আমার টলারেন্স লেভেল থাকা ভালো, বাট আমাকে প্রি ওয়ার্ক করে আগেই বুঝে যেতে হবে। আমরা বলছি যে একটা মানুষ আমাকে হয়তো বা 2 বা 3 বার ট্রিগার দিয়েছে, প্রথম 2-3 বার তার দোষ, বা থার্ড টাইম 4th টাইম থেকে আমার দোষ। আই হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি। আমি কি করেছি তাকে ম্যানেজ করার জন্য। আর যাদের ইমোশনাল ইন্টেলিজেন্স ভালো, তারা আগেই সেন্স করতে পারে হোয়াট ইজ গোয়িং অন, তারা বডি ল্যাঙ্গুয়েজ সবকিছু তারা ট্রেস করে, এই জন্য তারা ওই পর্যায়ে যায় না। মানে আরেকটা ছোট হাউস বলি, দেখবেন যে আপনার মুড মিটার বাসায় যা চেক করে দেখবেন যে অ্যাঙ্গারের আগে আছে হচ্ছে ইরিটেশন আগে আছে আনইজি মানে হচ্ছে আমার বডিতে এনার্জি 1, আনপ্লেজেন্ট -1, তখন আমি আনইজি ফিল করতেছি। এর থেকে আরেকটু খারাপকে আমরা বলছি ইরিটেশন, তার থেকে খারাপ হচ্ছে অ্যাংরি, তার থেকে খারাপ হচ্ছে ফিউরিয়াস। এখন আমি যদি আমার ইমোশনটাকে এই পদগুলো অতিক্রম করতে দিই, তাহলেই বুঝতে হবে যে আমার ইমোশনাল ইন্টেলিজেন্স ভালো না, আসলে মিডিয়াম লেভেলের। ইমোশনাল ইন্টেলিজেন্স ভালো মানে ও আনইজি ইরিটেশন অবস্থাতেই স্থান ত্যাগ করবে, যাবে। যেমন দেখবেন যে আপনার ইন্টারভিউতে অনেক সময় টাফ কোশ্চেন করলে কিছু যারা বেস্ট ইমোশনাল ইন্টেলিজেন্স, তারা কিন্তু খারাপ প্রশ্নকে এড়িয়ে যায়, যে প্লিজ স্কিপ দিস ওয়ান, ওকে। এবং বডি ল্যাঙ্গুয়েজ ম্যাটার্স। আপনার দেখবেন যে যারা খুবই হাই কোয়ালিটি, তারা টাফ কোশ্চেনটাকে চমৎকার ভাবে এড়ায় যায়, হেসে বলে ও আচ্ছা না সরি, এটা আমি অ্যান্সার দিতে পারবো না, যেমন শাহরুখ খান করে। বাট বাংলাদেশে আমি সেদিন একজনকে দেখলাম হচ্ছে অপূর্বকে একটা কোশ্চেন করেছে যে আপনি শুধু একই টাইপের অভিনয় করেন, সে প্রচন্ড রেগে যে অ্যান্সার দিয়েছে, হুইচ ইন্ডিকেট তার ইমোশনাল ইন্টেলিজেন্সের লেভেলটা মাঝামাঝি, বেশি না। মানে আপনি কড়া কথা বলবেন হেসে, কিন্তু আপনি যদি বডি ল্যাঙ্গুয়েজ শো করে দেন, তখন এই প্রতিক্রিয়াটা নেগেটিভ হয়ে যায়। তো আমাদের আপনি দেখবেন যে যারা গ্রেট লিডার আছে আপনি ওয়ার্ল্ড ওয়াইড, বারাক ওবামা, এরকম এক্সাম্পল গুলো আমি এখন দিচ্ছি, এদেরকে আপনি পাবলিক প্লেসে কখনো ক্যারিডায় হতে দেখবেন না, কিন্তু তারা কিন্তু রেগে যায়, খেপে যায়। তারা হয়তো বা যখন বুঝতেছে রেগে যাচ্ছে, তখন তাড়াতাড়ি হয়তো রুমে চলে যায়, ওইখানে যায় রাগটা ভেন্টিলেট করতেছে। আই হোপ দ্যাট ইউ গট ইউর অ্যান্সার। Yes, sir. Thank you. জি। এরপর প্রশ্ন করবেন আহনাব বিন আশরাফ নাবিল। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। আমার মূলত কোশ্চেনটা হচ্ছে আমাদের যে ইমোশনস এর যে আরেকজনের ইমোশন আন্ডারস্ট্যান্ডিং আর ইনফ্লুয়েন্স করা, ওইটা রিলেটেড। সাচ এজ, মানে আমি একটা উদাহরণ তুলে ধরি। আমি একটা প্রজেক্টে কাজ করতেছি, আমি এটার জন্য একজন মানুষের কাছে গেলাম, তার থেকে আমি একটা স্পন্সর চাইলাম। আমার প্রজেক্ট গুড, আমি মার্কস রিলেটেড প্রজেক্ট নিয়ে কাজ করতেছি। সো একজন স্পন্সরশিপের জন্য যখন আমি একটা কোম্পানি বা আদার্স জায়গায় গেলাম, বা সাপোজ আমি, আমার সামনে ইউএস এম্বাসি আছে, আমি ওইখানে গেলাম এম্বাসি অফিসারের কাছে। তো তারা তো আমাকে আগে থেকে চিনে না, আমিও তাকে আগে থেকে চিনি না। তো সেক্ষেত্রে ফার্স্ট অফ অল সে আমাকে কোশ্চেন করে 1 মিনিট বা 2 মিনিটের ভিতরে আমার সবকিছু জাজিং করবে। তো তাকে আমি কিভাবে বুঝবো যে তার ইমোশনটা কেমন, সেভাবে তাকে ইনফ্লুয়েন্স করবো স্যার? মানে কিভাবে তাকে ইনফ্লুয়েন্স করবো, বা সেই জিনিসটাকে আমি কিভাবে নিব? আচ্ছা, এটা হচ্ছে যেটা হচ্ছে প্রথমে যাওয়ার পর আমাকে আগেই দেখে যেতে হবে যে লাইক হোয়াট আর দ্য থিংস তাদের এখানে কোন জিনিসগুলো বললে তাদের বিজনেস বা তাদের জন্য এটা তারা পজিটিভ হতে পারে। আমাকে আগে থেকে একটু অ্যানালিসিস করতে হবে যে এরা আগে কাদেরকে স্পন্সর দিয়েছে, তো সেই ওয়েতে আমাকে যে কমিউনিকেট করতে হবে। আর এইসব প্রফেশনাল জায়গায় গেলে আপনি দেখবেন যে ম্যাক্সিমাম জায়গাতে আপনি দেখবেন যে তারা আসলে খুব কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ সবকিছু পজিটিভ শো করে, এবং আমার মধ্যে এই জন্য একটু আর্জেন্সি শো করানো যাবে না। ওখানে যে আমাদের খুব কম্পোজড হয়ে গ্রাজুয়ালি স্লোলি যে কমিউনিকেট করতে হবে, প্লাস চিন্তা করতে হবে যে ওকে আমার কথা শুনছে কিনা, এবং এখানে কিন্তু বডি ল্যাঙ্গুয়েজের ক্লু আছে যে ওকে আমার কথা সিরিয়াসলি নিচ্ছে কিনা বা আমাকে ইগনোর করছে কিনা, তার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে কি আছে। যেমন একটা হচ্ছে যে আপনার কথা শুনছে কিনা, হয়তো বা সে চোখের দিকে কতটা আই কন্ট্যাক্ট করছে। যদি দেখেন যে আই কন্ট্যাক্ট খুব কম করছে বা অন্য কোনো অবজেক্ট ধরাধরি করতেছে, ফোন দেখতেছে, তাহলে বুঝতে হবে যে আপনার কাছে পাত্তা দিচ্ছে না। তো
তখন হয়তো বা আপনি একটু পজিটিভলি আপনার দিকে আনানোর চেষ্টা করতে হবে, যে লাইক এমন কিছু বলতে হবে যাতে অ্যাট্রাকশনটা আপনার দিকে আসে আর কি। সো ইটস ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চেন। আপনার কোয়েশ্চেনটা আসলে এটা পুরো সোশ্যাল স্কিলের একটা বলা যায় মাস্টার ক্লাস নিতে হবে। বাট আই লাভ দ্য ওয়ে ইউ হ্যাভ আইডেন্টিফাইড দ্য সিচুয়েশন। That's one of the most critical situation to handle with. বাট এখানে যদি আপনার নিজের বোর্ড বিটারটাকে একটু মাথায় রাখেন, আমার কাছে মনে হয় যে ওই টাইমটাতে ইউ উইল বি এবল টু আইডেন্টিফাই what to do, what not to do. সমস্যা হয় যায় কি, আমরা সাধারণত আর নিজের ইমোশনটাকে হারাই ফেলি, নিজের ইমোশন রেকগনাইজ করি না, আন্ডারস্ট্যান্ড করি না, যার ফলে আমি আমার ইমোশনটাকে ম্যানেজ করতে পারি না, এন্ড দ্যাট অ্যাকচুয়ালি লেট আস টু ডু সামথিং উইয়ার্ড। থ্যাঙ্কস আ লট। স্যার স্যার ওই যে এখন যদি আমাদের সাচ এজ তাকে তো আমি তখন যদি কোনোভাবে তার অ্যাট্রাকশন আমি ক্যাপচার না করতে পারি, সেক্ষেত্রে মানে আমাদের যে লিডারশিপ স্কিলস বা কোনো অর্গানাইজেশনের ম্যানেজমেন্ট লিডার হিসেবে তো স্যার ওই কাজটাই আমাদের সবচেয়ে প্রধান কাজ। তো সেক্ষেত্রে স্যার আমি যদি আমাকে এমন ভাবে ডেভেলপ করতে চাই, সেক্ষেত্রে আমার মানে করণীয় কি স্যার, এটা সম্পর্কে যদি একটু জানতে পারতাম তাহলে স্যার একটু বেটার হতো। এটা তো আসলে এক কথা অ্যান্সার দেওয়াটা ভেরি ডিফিকাল্ট বিকজ সিচুয়েশনটা এটাকে আমরা বলছি সোশ্যাল স্কিলের পার্টে পড়ে আসলে। সো এখানে যেমন দেখেন ভার্বাল, নন ভার্বাল অনেক কিছু শেখার আছে আসলে। একটা শর্ট সেশন ইজ ভেরি ডিফিকাল্ট টু কমিউনিকেট। বাট আমি আবারও বলবো যে আপনারা ওই যে মুড মিটারটা আর কিছু সোশ্যাল সিচুয়েশনস গুলা, যেগুলো আমরা যে স্টোরি গুলো বলেছি, এগুলোকে রিলেট করবেন। আর এটা নিয়ে এত টেনশন করার কিছু নাই, বিকজ একটা জিনিস হচ্ছে কি, যাদের ইমোশনাল ইন্টেলিজেন্স ভালো থাকে, দে ফোকাস অন দেমসেলফ ফার্স্ট and they focus on others, empathy যেটা আমরা বলছি, এবং নিজের বডি ল্যাঙ্গুয়েজ, ক্লু, এগুলো যদি আমরা ঠিক করতে পারি, আই হোপ দ্যাট ওই রাইট টাইমে আপনি রাইট কাজটা করে আসতে পারবেন। আর কিছু জিনিস তো আসলে বিয়ন্ড কন্ট্রোল। তারপরে যদি আপনাদের এরকম কোন সিচুয়েশন থাকে, ইউ গাইস ক্যান নক মি ইন দ্য হোয়াটসঅ্যাপ। ইফ আই হ্যাভ দ্য টাইম, আই উইল বি এবল টু গিভ ইউ দ্য অ্যান্সার ফর এ পার্টিকুলার সিচুয়েশন। জি, থ্যাংক ইউ। এরপর প্রশ্ন করবেন তাহিয়াত রহমান। তাহিয়াত রহমান শুনছেন? রাচিতা আপনার প্রশ্নটি করবেন। Sir. জি তাহিয়াত, আপনার প্রশ্নটি করুন আগে। Okay, thank you. Hello, sir. Hello. Your training session was really amazing. Actually, my question is, as you said that we have to maintain tolerance level and everything, but sometimes we have to act upon some certain stuffs. So can you please tell me, like, when we miss out, like whenever we miss out on acting on the right way or right direction, and then it bothers us really badly later on. So like, how do we manage that situation or something like that? Yeah, it's a very interesting question. Like sometimes when I show the example of the potato, egg, and the coffee, I also add one more thing that is not covered by the main video. এই ভিডিওটা করেছে আসলে যে জয় শেঠি। তার জয় শেঠিও যে এই ভিডিওটা দিয়ে আসল লেসনটা একটা দিয়েছে, বাট অ্যাজ এ ইমোশনাল ইন্টেলিজেন্স প্র্যাকটিশনার এই ভিডিও আমাকে আরেকটা জিনিস শিখাইছে। সেটা হচ্ছে লাইফে সাকসেসফুল হওয়ার জন্য সবসময় কফি হওয়া যাবে না। আমি অ্যানালিসিস করে দেখেছি 85% অফ দ্য টাইম আই হ্যাভ টু বি লাইক কফি, বাট আদার 50% অফ দ্য টাইম সামটাইম আই হ্যাভ টু বি লাইক পটেটো এবং ডিমের মতো। সো আপনি যে প্রশ্নটা করেছেন, সামটাইমস আই রিয়েলি হ্যাভ টু শো দ্য ডিসিপ্লিন টু অ্যাঙ্গার। আমার যেখানে দরকার, কালকে আমার ডেডলাইন আছে, এখানে আমাকে ডিমের মতো হইতে হবে, কফি না। বলতে হবে ইয়েস আই নিড ইউ টু ডু দিস নাও। এবং ওই টলারেন্স লেভেলটা ভালো করার জন্য মাঝে মাঝে প্রিকশন হচ্ছে আমার অ্যাঙ্গারটা শো করতে হবে। সেই জন্য বলা হয় যে অ্যারিস্টটল বলে গেছে ভালো করতে, যে গেটিং অ্যাংরি ইজ ইজি, বাট গেটিং অ্যাংরি উইথ দ্য রাইট রিজন, উইথ দ্য রাইট কজ, উইথ দ্য রাইট পারসন, উইথ দ্য রাইট অ্যামাউন্ট, উইথ দ্য রাইট ম্যাগনিটিউড ইজ নট ইজি। এটাই ইমোশনাল ইন্টেলিজেন্স। ইমোশনাল ইন্টেলিজেন্স মানে আমি সবসময় কফির মতো বিনয়ী হবো তা না, সামটাইমস আমাকে কিন্তু খুব হার্ড লাইনে যাইতে হবে। তো এটা আমাকে বুঝতে হবে। সো ইমোশনাল ইন্টেলিজেন্স মানে সিচুয়েশনে বেস্টটা করতে হবে। যখন আমার আলুর মতো, যখন আমি আজকে পুলিশের সাথে ইন্টারঅ্যাকশন করবো, সামটাইমস মেবি আই হ্যাভ টু ওয়ার্ক লাইক এ পটেটো। আজকে আপনি স্পন্সর আনতে যাবেন, যেটা পটেটোর মতো হন না, সমস্যা কি? সিনিয়রের সাথে সামটাইম আমাকে পটেটো হইতে হবে। বলা হয় যে সামটাইম ইউ ডোন্ট নিড টু উইন অল দ্য ব্যাটলস টু উইন দ্য ওয়ার। কিছু ব্যাটলে হেরে যেতে হবে, ওই জায়গায় আপনি পটেটো হন। সো কিছু কিছু ক্ষেত্রে আপনাকে রাগ করতে হবে। তো আই হোপ দ্যাট আপনার যখন এই সিচুয়েশন গুলো জার্নালাইজ করে করে আপনাকে শিখাবে যে, এবং এই জন্য ইমোশনাল ইন্টেলিজেন্স শেখার কোনো শেষ নাই, বিকজ প্রতিটা মুহূর্ত নতুন। আজকে একটা লোকের সাথে আমি 1 মাস আগে দেখা করছিলাম,
the behavior that person show and today may be different. So আমি ওই দিন কি করেছি সেটা ভুলে যেতে হবে। এই জায়গাটা আমাকে নতুন করে I have to put myself in the present moment actually. দীপু আমরা মনে হয় আরেকটা কোশ্চেন নিতে পারি because now I have to go. জি জি, লাস্ট কোশ্চেন রাচিটা আপনাকে লিখেছেন, আপনার লাস্ট কোশ্চেন। জি থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার কোশ্চেনটা হচ্ছে, আমি ইউনিভার্সিটিতে আসার পরে আমরা একটা ফ্রেন্ড সার্কেল গ্রুপ বানাইছিলাম এন্ড আমরা কিছু কাজ করতাম। তো আমাদের কাজ সবকিছু ঠিকঠাক মতো যাচ্ছিল, কিন্তু দেখা যাচ্ছে আমাদের কিছু পার্সোনাল প্রবলেমের কারণে এন্ড আমি যখন লিড দিতাম ওরা শুনতো আমার কথাগুলা। তো কিছু পার্সোনাল প্রবলেমের কারণে ওদের সাথে আমার একটা ডিস্টেন্সের মতো তৈরি হয়েছে। সো এখান থেকে দেখা যাচ্ছে ওদেরও কিছু ভুল আছে, আমারও কিছু ভুল আছে। তো আমরা কেউ কারোর সাথে সেরকম ভাবে কথা বলি না এন্ড আমাদের কাজটাও থেমে আছে। সো সেক্ষেত্রে আমার কি ওদের সাথে আবার জয়েন হয়ে কাজটা করা উচিত, নাকি ওদের সাথে ডিস্টেন্স মেনটেন করে অন্য কারোর সাথে কাজ করা উচিত গ্রুপ করে? ভেরি গুড কোশ্চেন। মানে আপনি গ্রুপ করে কাজ করবেন কি না করবেন সেটা পরে কথা, বাট এই ধরনের ঘটনাতে এই সমস্যাটা জিয়ে রাখা ঠিক না। খুব চমৎকার করে যা কমিউনিকেট করতে হবে যে ওকে লেটস হ্যাভ এ ডিসকাশন প্লিজ, কি কি হয়েছে আমরা দেখি যে কার কি ভুল ছিল বা ভুল করেছি, এটাকে আমরা মিনিমাইজ করে ফেলার চেষ্টা করা। বিকজ এরকম ভাবে যদি আমি মনে রিজেন্টমেন্ট নিয়ে আগাতে থাকি তাহলে কামিং ডেজে আমার জন্য ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর মি টু ওয়ার্ক উইথ আদার পিপল। প্রবলেমটা হচ্ছে আমরা অন্য মানুষের সাথে কাজ করতে গেলে যে সমস্যাটায় ভুগি সেটা হচ্ছে ভিন্ন মত হইলে আমরা তাকে মনে করতেছি এটা মানুষ খারাপ। ইটস এ রং ফিলোসফি। ভিন্ন মত থাকতে পারে কারণ আমাকে মনে করতে হবে হি অর শি ইজ কামিং ফ্রম এ ভেরি ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড। এটাকে আমরা বলছি এমপ্যাথি। তো আজকে যে আমাদের এত কলহ হয়, আমাদের ঝগড়া হয়, এটার মেইন কারণ হচ্ছে যে আমরা ভিন্ন মতটাকে অ্যাকসেপ্ট করতে শিখতেছি না। আমাদের সোসাইটিতে আমরা ভিন্ন মতের মানুষকে গালি দিচ্ছি, আমরা মনে করতেছি ও একটা বাজে মানুষ হয়ে গেছে। এই জন্য মেসির ফ্যানরা রিয়েল CR7 এর ফ্যানদের গালি দেয়, CR7 এর ফ্যানরা মেসির ফ্যানকে গালি দেয়, ব্রাজিলের লোক আর্জেন্টিনাকে গালি দেয়, আর্জেন্টিনা। ইজ এ ভেরি আনফরচুনেট। এই জায়গাগুলোতে আমাকে চেঞ্জ করতে হবে এবং আমাকে এই জায়গাটায় অ্যাসার্টিভ হইতে হবে এবং আইডেন্টিফাই করার চেষ্টা করতে হবে যে হোয়াট ওকে মেবি আই হ্যাভ ডান সাম মিস্টেকস। আমি যদি আলোচনার টেবিলে বসি তখন দেখবো যে এগুলো আমরা বেরোয় আসবে। আমার মনে হয় অনেক কোশ্চেন আছে, বাট দীপু আমাকে সত্যি একটু বেরোতে হচ্ছে আনফরচুনেটলি। আমার আরেকটা থ্যাংক ইউ ভাইয়া চমৎকার এই সেশনটি নেওয়ার জন্য। আশা করছি ভবিষ্যতে অন্য কোনো সেশনে আমরা আবার আপনাকে পাবো ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। ভালো থাকবেন ভাইয়া। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপে আপনারা করবে, আমার ফেসবুকে আপনারা একটু দেখবেন, ওখানে অনেক ভিডিও আছে যেটা আপনাদেরকে এই অ্যানসার গুলো ইনশাআল্লাহ দিয়ে দিব। আসলে আমার সব ম্যাটেরিয়াল ফ্রি দেওয়া আছে ভিডিওটি। থ্যাঙ্কস আ লট সবাইকে, অনেক ধন্যবাদ দীপু, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। থ্যাংক ইউ। জি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনাদের এই সার্টিফিকেট নেওয়ার জন্য আমাদের প্রতিটা সেশনে সার্টিফিকেট থাকে। আপনাদের এই মেসেজ বক্সে হচ্ছে সার্টিফিকেট লিংকটি দিয়ে দেওয়া হচ্ছে, সকলেই কপি করে রাখবেন। এখন যদি না পারেন তাদের মধ্যে হচ্ছে এখানে আপনার ডাটাটি দিয়ে আপনি অটোমেটিক সার্টিফিকেটে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমাদের প্রতি সপ্তাহে এরকম ফ্রি সেশন হয়ে থাকে, আপনারা চেষ্টা করবেন সেশনগুলোতে অংশগ্রহণ করতে এবং ইন্টারন্যাশনাল লিডারশিপ কম্পিটিশন প্রস্তুতি নেওয়ার এটা যাতে আপনার সহজ হয়। আমি লিংকটি শেয়ার করেছি, সকলে কপি করে রাখবেন এবং IELTS এর পার্টিসিপেট আজকের সেশনের জন্য যারা অ্যাপ্লাই করেছেন আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি, সেখান থেকে সবাই সংগ্রহ করে নেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। একটু কপি করে রাখবেন সবাই। ভাইয়া আমি গ্রুপে নাই, না থাকলে পেজে মেসেজ করবে সেখান থেকে। এখনই আপনি কপি করে রাখান, তাহলে তো প্রয়োজন নাই। আমি আরো একবার শেয়ার করে দিচ্ছি, সবাই এখান থেকে নিজের ডাটাটি দিয়ে সার্টিফিকেটটি সংগ্রহ করিবেন। আর চেষ্টা করবেন আমাদের যে ইউথ স্কিল ডেভেলপমেন্ট ট্রাস্ট কমিউনিটি আছে সেখানে সার্টিফিকেট সহ আজকের সেশনের একটা রিভিউ শেয়ার করতে পারেন। এর ফলশ্রুতিতে আপনার নেটওয়ার্কিংটা বৃদ্ধি পাবে এবং অন্যান্য শিক্ষার্থীরাও জানতে পারবে আপনার সম্পর্কে। তো সকলের জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।